সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের এমডি এবং সিইও খন্দকার আসাদুল ইসলাম রিপন। রিপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে পুঁজিবাজারের সাম্প্রতিক যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এই বিষয়গুলোর সাথে ভেতরকার অনেক বিষয় আমরা আসলে আলোচনা করতে চাই। কেন পুঁজিবাজার আবার পতনের দিকে যাচ্ছে, কেন বিনিয়োগকারীদের যেসব আশা করছেন সেগুলোর প্রতিফলন কেন দেখা যাচ্ছে না। আমরা সম্প্রতি দেখেছি যে অর্থমন্ত্রীও পুঁজিবাজার নিয়ে কথা বলছেন, পুঁজিবাজারের একটি প্রোগ্রামে এসেছেন, 3 ঘন্টা ধরে তিনি ছিলেন এবং তিনি আশা করছেন যে 2018 সালের মধ্যে পুঁজিবাজার ইতিবাচক হবে। তারপরও পুঁজিবাজারের তার প্রতিফলন কেন নেই, এই বিষয়গুলো জানার চেষ্টা করব আমরা। আসলে আজকে রিপন ভাইকে আমন্ত্রণ জানিয়েছি যে ফরেন ফান্ডগুলো কেন বাংলাদেশে এখন যেভাবে আসার কথা সেভাবে আসছে না, যদিও গ্রোথ আছে। দর্শক, আপনারা আমাদের সাথে যোগ দিতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে। রিপন ভাই, যেটি বলছিলাম যে এই বাজারের যে এখন সব প্রতিকূলতা দূর হয়েছে, সবাই বলছেন যে মানে এখনকার মতো পজিটিভ আর অতীতে কখনোই হয় নাই। আপনি দেখেন সরকার থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় এখন পজিটিভ সাইন। এবং অর্থমন্ত্রী সম্প্রতি যে প্রোগ্রামটায় ছিলেন, মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন, সেই প্রোগ্রামে আপনিও ছিলেন, সেখানে অর্থমন্ত্রী যথেষ্ট ইতিবাচক কথা বলেছেন। তারপরে কিন্তু আমরা আজকে প্রথম দিন যদি দেখি, বাজার কিন্তু পতনের দিকে। আবার আমরা যদি দেখি যে ফরেন ফান্ড কিন্তু প্রচুর আসছে, এখন আপনার প্রচুর গ্রোথ। লাস্ট ইয়ারে এই সময়ের তুলনায় এই বছর কিন্তু প্রচুর ফান্ড এসেছে, তারপর বাজারে তার প্রতিফলন নেই কেন? ধন্যবাদ হাসিব। ফার্স্ট অফ অল, দ্য ট্রানজিশন অফ ক্যাপিটাল মার্কেট আমার কাছে যেটা মনে হয় অ্যাবসলিউটলি সাইকোলজিক্যাল। এর সাথে যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে আর্নিং, আনঅডিটেড আর্নিং। আমরা হয়তো ফার্স্ট কোয়ার্টারে সেকেন্ড কোয়ার্টারে ভালো দেখিয়েছি, বাট নেক্সট কোয়ার্টারে এসে আর্নিং নেগেটিভ এসছে এবং তার ফলশ্রুতিতে ডিভিডেন্ড, নো ডিভিডেন্ড এসছে। মানুষ ইমিডিয়েটলি, ইনভেস্টর ইমিডিয়েটলি রিয়াক্ট করেছে। নো ডিভিডেন্ডে কয়টা কোম্পানি এসেছে? হাতে গোনা 2, 3টা, 5টা কোম্পানি। যখন একটা সেক্টর যখন নো ডিভিডেন্ড বা আর্নিং গ্রোথ নেগেটিভ দিবে, তখন এটার ইম্প্যাক্টটা এটা স্পিলবার্গ এফেক্টের মতো হয়, স্পিল ওভার এফেক্ট, যেটা একটার সাথে আরেকটা কোরিলেটেড হিসেবে কাজ করে, কোরিলেশনটা ওইভাবে কাজ করে। সো ডিভিডেন্ড প্লাস আর্নিং একটা বিরাট জিনিস। মানে আমাদের এখানে আর্নিং গ্রোথের যে ক্যালকুলেশনটা হয় আনঅডিটেড ইসের উপর আমাদের যেমন একটা বড় লিমিটেশন হচ্ছে আনঅডিটেড রিপোর্টের উপর আমরা অনেক সময় মার্জিন ফাইন্যান্স করি। ফর এক্সাম্পল, একটা কোম্পানি হয়তো 5 বছরে তার আর্নিং আমরা না ক্যালকুলেশন করে হয়তো এই বছরে আর্নিং অল অফ এ সাডেন গন আপ সিগনিফিক্যান্টলি, তখন ওইটার উপর মার্জিন ফাইন্যান্স করা হয়। এই যে মার্জিন ফাইন্যান্স এবং আনঅডিটেড রিপোর্টের অ্যাবনর্মাল একটা গ্রোথ, এইটাকে প্রপারলি আইডেন্টিফাই করা উচিত, এটাকে প্রপারলি দেখা উচিত। আসলেই আনঅডিটেড রিপোর্টের বেসিকটা কি, এটার আসল দিকটা কি, এই জিনিসগুলোকে এখন প্রপারলি দেখা উচিত। অফকোর্স সাইকোলজিক্যাল যেটা বলছি, কনফিডেন্স লেভেল কাম ফ্রম সাইকোলজি, এবং সাইকোলজিটা অনেকটাই শ্যাটার্ড। আমি বলতে পারি 2010-এর পতনের পর 11-12-তে যত ক্ষতিগ্রস্ত না হয়েছে, 15-16-তে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা। কিন্তু ওই সময় আপনি দেখেন যে আমি যদি গত মাসের কথা ধরি, গত মাসেও কিন্তু বাজার ইতিবাচক ছিল। আমরা দেখেছি লেনদেন ভালো হচ্ছে, বেশিরভাগ শেয়ারের দাম বাড়ছিল, সেক্টরাইজ মুভমেন্ট ছিল। কিন্তু এখন আপনার সেটি কিন্তু নেই। আপনি যদি গত সপ্তাহের বাজার দেখেন, আজকের দিনটাও শুরু দেখেন, যে কোনো একটি সেক্টরে কিন্তু কোনো মুভমেন্ট নেই। আপনার অনেকগুলোর কোম্পানির ইপিএস ভালো দেখিয়েছে। আপনি যেটা বললেন যে মোর দ্যান 50% কোম্পানির কিন্তু ইপিএস ভালো দেখিয়েছে, কিন্তু তার প্রতিফলন নেই কেন? আপনি যেটি বললেন আস্থার একটা ব্যাপার, সাইকোলজিক্যাল একটা ব্যাপার, কিন্তু ইপিএস যার ভালো, যে কোম্পানির ইপিএস এর গ্রোথ আছে, অলওয়েজ গ্রোথ ছিল আগেও, সেই কোম্পানিগুলোরও দামও পড়ছে। তাই সেই জন্য আমি বলছি সাইকোলজিক্যাল আর্নিং গ্রোথ। আমি বলছি একটা অডিটেড, একটা আনঅডিটেড আর্নিং গ্রোথের উপর নির্ভর করা ইনভেস্টরদের উচিত হবে বলে আমি মনে করি না। আনঅডিটেড মিন্স আনঅডিটেড,
কিন্তু আনঅডিটেড রিপোর্টটাকেও একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আনা যেতে পারে। এটা এমন কোনো জটিল বিষয় না, এটা কোনো রকেট সায়েন্স মানে সেটা কিভাবে জানবো? একটু ফোন নিয়ে নিচ্ছে একটা দর্শক কে আছেন, আপনার প্রশ্নটি বলুন। জি আসসালামু আলাইকুম, আমি মরিন বলতেছিলাম থেকে। জি বলুন। জি আমার একটা প্রশ্ন হলো যে আপনারা সকলেই বলতেছেন সরকার অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে মার্কেটের জন্য, মার্কেট উঠতেছে না, কিন্তু আমরা বলতে যারা বিনিয়োগকারী, সাধারণ বিনিয়োগকারী, আমরা দেখতেছি আসলে বিনিয়োগকারীদের জন্য কিছুই করা হয় নাই। কারণ নর্মালি 10 সালের পরে দেখেন যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রিমিয়াম নেওয়া শেয়ার গুলা, যেগুলো 25 টাকা 30 টাকা 20 টাকা প্রিমিয়াম নেওয়া হয়েছে, এই শেয়ার গুলো এখন ফেস ভ্যালুতে চলে আসছে, 10 টাকায় চলে আসছে, 12 টাকা 13 টাকায় চলে আসছে। যদি নর্মালি সরকার যদি এই যেটা বাইব্যাক আইন, এই বাইব্যাক আইনে যদি করে দিত, তাহলে এই অন্তত বিনিয়োগকারীরা। আপনার কি ধারণা শুধু বাইব্যাক আইন করলেই বাজারের অবস্থা পরিবর্তন হবে, মানে ইতিবাচক ধারায় ফিরবে? অবশ্যই অবশ্যই একটা। জি ধন্যবাদ দর্শক। রিপন ভাই যেটি তার প্রত্যাশা, এই যে কোম্পানিগুলোর এই প্রিমিয়াম নিয়ে যেগুলো এসেছে সেগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান কিন্তু বলেছেন 2 তারিখের মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রোগ্রামে যে যারা ইস্যু ম্যানেজার, আপনারা যেসব কোম্পানি নিয়ে আসেন এই দায়ভার আপনাদের উপরও বর্তায়, আপনারা ভালো কোম্পানি নিয়ে আসেন। তো এখন বিএসসি বলছে তারা ডিসক্লোজার বেস, তারা পেপারস দেখে অনুমোদন দেন। তাহলে এখন যে কোম্পানিগুলো প্রিমিয়ামে আসলো, যারা ফিউচার দেখিয়েছিল ভালো, এখন কিন্তু সেই অবস্থায় নেই, এই দায়ভারটা কে নিবে? আসলে বিনিয়োগকারী যারা এখানে কথা বলছেন যে বিনিয়োগকারী, আসলেই সত্য যারা নতুন শেয়ার কিনেছেন দেখেন বেশিরভাগ বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রথমত আমাদের বুঝতে হবে যে আসলে যখন একটা কোম্পানি আইপিওতে রেজ দ্য ক্যাপিটাল ফ্রম ইকুইটি, সেলিং দের ইকুইটি টু রেজ দ্য ফান্ড, তাতে কস্ট অফ ফান্ড কমে যায়, তার ব্যাংক বরোয়িং তার করতে হয় না। সুতরাং ওখানে প্রসপেক্টাসে লেখা থাকে আমার এই প্রোডাকশন ক্যাপাসিটি আছে, আমি এই টাকা তুললে এই ক্যাপাসিটিতে যাব। সুতরাং ওই ক্যাপাসিটিতে গেলে তার প্রফিটেবিলিটি বাড়ার কথা। তারপর অন টপ অফ দ্যাট ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, ধরেন ব্যাংক থেকে হয়তো তার বড় করা ছিল অনেক টাকা, হয়তো 100 কোটি টাকা বা 50 কোটি টাকা, এটাও পরিশোধ করে দেয়। সুতরাং তার কস্ট অফ ফান্ডও কমে যায়। সুতরাং তার তো প্রফিট হওয়ার কথা, সুতরাং ডিভিডেন্ড বেশি দেওয়ার কথা। তো যে জিনিসটা, এটাকে রিভিজিট করা দরকার আমাদের স্টেক হোল্ডার এবং আমাদের রেগুলেটর যারা আছে, অডিটর যারা আছে, এটা রিভিজিট করা দরকার। প্রথম হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির বিষয়, জায়গাটা ঠিক করতে হবে, তারপর এনফোর্সমেন্ট। এই দুটো জায়গায় আমি আপনার কাছে আসতে চাই। যেটি হচ্ছে যে আমরা অনেক কোম্পানিগুলো দেখি যেগুলোর ভলিউম ভালো, হঠাৎ করে ট্রেড বেড়ে যাচ্ছে, এই সব কোম্পানির দেখবেন ইপিএস অনেক ভালো কিন্তু ডিভিডেন্ড কম। আবার কিছু কোম্পানির ইপিএস তেমন ভালো না, ডিভিডেন্ড তার চেয়েও বেশি রিজার্ভ থেকে দিচ্ছে। এই জায়গায় আসলে বিনিয়োগকারীরা কি করবেন? আপনি সম্প্রতি 2টি টেক্সটাইল কোম্পানির দেখেন যে একটির ইপিএস যতটা ভালো তার চেয়ে বেশি ডিভিডেন্ড দিয়েছে, নতুন একটি কোম্পানি। আবার ওই গ্রুপের আরেকটি কোম্পানি পুরনো, সেটি আবার ইপিএস ভালো, ডিভিডেন্ড মোটামুটি ভালো দিয়েছে, কিন্তু তারপরে প্রচুর সেল আছে। ওই কোম্পানি কিন্তু প্রচুর স্পন্সর শেয়ার বিক্রি করছে। মানে এই ক্ষেত্রে বিনিয়োগকারীরা কি করবেন? আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আব্দুল মালেক। জি বলুন ভাই। আমি ঢাকা থেকে, গান্ধারের থেকে বলছি আর কি। আচ্ছা, আমার একটা সংশয়, এই যে ইপিএস করা হচ্ছে, হাউ ইট ইজ দি মেথড ইন ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার, এটা কি ভেরিফাই করা হয়? ধন্যবাদ ধন্যবাদ। জি এই প্রশ্ন কিন্তু এখন সবার, এই যে আপনার আর্থিক প্রতিবেদনে যে জালিয়াতি, সেটি কিন্তু এখন সবাই স্বীকার করছেন যে এটি হচ্ছে এবং আগের চেয়ে প্রতিনিয়তটি বাড়ছে। আপনি দেখেন আজকে যদি টপ 20 কোম্পানি দেখেন, তার মধ্যে হয়তো 4-5টা কোম্পানি পাবেন যেগুলোর আর্থিক প্রতিবেদন নিয়ে সবার মনে প্রশ্ন আছে। এই ক্ষেত্রে আসলে বিনিয়োগকারীরা কি করবেন? এক্ষেত্রে কিন্তু বিনিয়োগকারীরা কোনো সমাধান পাচ্ছেন না, এবং এটি দেখার দায়িত্ব যাদের, তারা কিন্তু দেখছেন না। তারা দেখছেন কোন কোম্পানি হঠাৎ করে দাম বাড়লো এবং সেটি কেন বাড়লো, তদন্ত কমিটি, এবং তদন্ত কমিটি হওয়ার পরে ওই বিনিয়োগকারীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি প্রথম কথায় ফিরে যাই, মানে প্রথম হচ্ছে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা তৈরি করতে। অ্যাকাউন্টেবিলিটি স্টার্ট ফ্রম ইউর হোম, বা আমার বাসার থেকে তৈরি। আমি অ্যাকাউন্টেবল কিনা, আমি আজকে বিনিয়োগকারীর কাছ থেকে যে টাকাটা নিলাম
তার সদ্ব্যবহার আমি প্রপারলি করছি কিনা, তার প্রপার ইউটিলাইজেশন হচ্ছে কিনা, এটা দেখা দায়িত্ব এটা কার? দেখা অফকোর্স এটার জন্য রেগুলেটর অফকোর্স দেখবে, এটার জন্য প্রাইমারি রেগুলেটর আছে, অডিটর আছে, অফকোর্স আমার সুপার রেগুলেটর আছে, সবাই আছে, সবার দেখতে হবে। এখন সময় এসছে দেখার, বিকজ যেভাবে আর্নিং গ্রোথ দেখানো হয় পরবর্তী সময়ে সেটার প্রপার জাস্টিফিকেশন দেওয়া হয় না, কেন কমলো। প্রপার জাস্টিফিকেশন দেওয়ার জন্য এই দায়িত্ব আমাদের সবারই নিতে হবে। এটা এমন কিছু না বিনিয়োগকারী তো বেসড অন রিবিল্ড, বেসড অন পাবলিশ রিপোর্টের উপর, ডিসক্লোজারের উপর তারা ইনভেস্ট করছে, কিন্তু এটা কতখানি যৌক্তিক, কতখানি এটার সলিড ব্যাকগ্রাউন্ড আছে, এটা দেখার দায়িত্ব অডিটর, অফকোর্স প্রাইমারি রেগুলেটর অ্যান্ড রেগুলেটর, আর আমরা যারা স্টেক হোল্ডার আছে, আমরা যারা কাজ করি, আমাদের নিজেদেরও দায়িত্ব আছে অ্যাসেট ম্যানেজার হিসাবে, আমাদের রিসার্চ, আমাদের দায়িত্ব আছে যে এই জিনিসকে ধরিয়ে দেওয়া যে আসলে তারা যে ডিসক্লোজার দিয়েছে এটার মধ্যে অনেক ফাঁক ফোকর আছে। এই জিনিসটা যখন অ্যাকাউন্টেবিলিটি জায়গা তৈরি করতে পারবো। আপনি যে আপনারা বললেন যারা আপনাদের দায়িত্ব যারা আছে, ধরেন অ্যাসেট ম্যানেজার যারা আছেন, মার্চেন্ট ব্যাংক ব্রোকার, কিছু ভালো ব্রোকার আছে যাদের রিসার্চ টিম আছে, কিন্তু এখানে আপনি যদি ব্যাংক সেক্টরে আসেন, ব্যাংক সেক্টরে কিছু ব্যাংকের এনপিএল কত এটা আসলে ওই ব্যাংকের এমপ্লয়িরাও জানে না। ফার্স্ট আপনি যদি পাওয়ার সেক্টরে আসেন, পাওয়ার সেক্টরে বেশ কিছু কোম্পানির জালিয়াতের কথা আমরা শুনছি অ্যাকাউন্টস নিয়ে, এবং সেখানে মালিকের সম্পৃক্ততা আছে এটা আমরা জানছি। তারপরে আপনার সম্প্রতি যে মার্জার নিয়ে যে ঘটনাটা ঘটলো, তারপরে যদি আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে আসেন, যে কোম্পানি সবচেয়ে ভালো বিজনেস করছে বাংলাদেশে এখন বলা হচ্ছে, সেই কোম্পানি, তার দুটি কোম্পানি লিস্টেড, তারা জালিয়াতি করছে অ্যাকাউন্টস নিয়ে, এবং সেটি মানে এখন সব মিডিয়ায় এটি অলমোস্ট এসেছে। তারপরে যদি আপনি ইন্স্যুরেন্স সেক্টরে যান, ইন্স্যুরেন্স সেক্টরের যে আসলে ভেতরে কি আছে এইটি জানা মনে হয় আপনাদের রিসার্চ টিমও কতটুকু জানতে পারে আমি সন্দিহান। তাহলে বিনিয়োগকারীরা কোন সেক্টরে বিনিয়োগ করবেন, কোন কোম্পানিতে বিনিয়োগ করবেন? তাই এটা তো অনেক ওয়াইড পার্সপেক্টিভের প্রশ্ন, যে আসলে আমাদের একটা একটা করে দেখা উচিত, যে একসাথে তো একদিনে সব সমস্যার সমাধান করা যাবে না। সমস্যার সমাধান করতে গেলে আস্তে আস্তে সেটা কত বছর, মানে আপনি দুঃখিত, আপনি বলেন এই বাজার নিয়ে সবাই বলছেন যে আইনের অনেক পরিবর্তন এসেছে, হ্যাঁ আইনের অনেক পরিবর্তন এসেছে, কিন্তু সেটি কতটুকু বাস্তবায়িত হয়েছে? আপনি দেখেন বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে অনেক কথা হয়েছে, এখনো হচ্ছে, কিন্তু পুঁজিবাজারে কতটুকু উন্নয়ন হয়েছে? পুঁজিবাজারে বিনিয়োগকারীরা কতটুকু এই মুনাফা করতে পারছেন? তারা দীর্ঘমেয়াদে ধরে রাখছেন যে কোম্পানিটি আজকে ভালো, এতদিন ভালো ছিল, ধরে রাখছেন, তারপর দেখছেন এর ভেতরের অনেক কিছুই হয়তো অ্যাবনর্মাল ছিল। প্রথম হচ্ছে যে আমি বারে বারে যে কথা, অ্যাকাউন্টেবিলিটির জায়গা ঠিক করতে হবে। আমাদের আইনের কোনো সমস্যা নাই, আইন যথেষ্ট, শুধু দরকার এনফোর্স করা। দু একটা দৃষ্টান্তমূলক যদি শাস্তি হতো, যদি প্রপারলি ধরা হতো, আমার মনে হয় যে বাকি লোকজন সাবধান হয়ে যেত অটোমেটিক্যালি। এটাই সত্য, এটাই রিয়েলিটি। বাট এটাকে একদিনে ঠিক করা সম্ভব না, এটা আস্তে 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 দেখা উচিত। এই একটা টিম করা উচিত, যে আসলে প্রত্যেক স্টেক হোল্ডার থেকে দুইজন করে নিয়ে আসলে প্রবলেমটা কি, এটাকে জট ডাউন করা, এটাকে আর আমাদের পিয়ার কান্ট্রিগুলোকে কীভাবে অ্যাড্রেস করে এই প্রবলেমগুলো হয় যখন ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই সব মার্কেটে তারা কিভাবে এই জিনিসগুলোকে অ্যাড্রেস করে, এই এক্সপিরিয়েন্স এবং আমাদের এক্সপিরিয়েন্স দুইটার সম্মিলিত কম্বাইন্ড একটা কোলাবোরেটিভ অ্যাপ্রোচ যদি আমাদের থাকে, সেই ক্ষেত্রে আমাদের নিজেদেরই অনেক বুদ্ধি বিবেচনা আছে। আমার কাছে মনে হয় না পিয়ার কান্ট্রিগুলোরও দরকার আছে, শুধু আমাদের ল যে পরিমাণ আছে তার এনফোর্সমেন্টটা দরকার, সেটা হলে অনেকাংশে কমে আনা যাবে। আর সেকেন্ড যেটা দরকার, যে আমাদের ক্যাপিটাল মার্কেট অফকোর্স ইকুইটি বেসড, আমি আগের বারও বলেছি। সো ইকুইটি বেসড হলেও আমাদের প্রায় 3000 পাবলিক লিমিটেড কোম্পানি আছে, আমার সেখানে 10% অনলি লিস্টেড, বাকি 90% লিস্টেড না। অন টপ অফ দ্যাট লট অফ এমএনসি, লট অফ মাল্টিন্যাশনাল, তারাও লিস্টেড না। তো এখানে একটা ব্র্যান্ডিংয়ের বিষয় আছে, যে একটা দেশের
পুঁজিবাজারে কতগুলা মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্টেড, তার উপরও কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট দেখে যে কতগুলা, বিকজ তারা দেখে যে অ্যাকাউন্টস, তারা দেখে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট একটা এমএনসির অনেক বেশি স্বচ্ছ। মানে ফরেন বিনিয়োগকারীদের নিয়ে কাজ করেন, আপনার সাথে যারা কাজ করেন ফান্ড ম্যানেজার যারা আছেন, তারা আসলে কি দেখেন? এই বিষয়টা তো সবার আগে উঠে আসে যে কোম্পানির রিপোর্টটা কতটুকু, আর্থিক রিপোর্টটা কতটুকু স্বচ্ছ, এই বিষয়টা তো সবার আগে উঠে আসে। কিন্তু তারপরও আমরা দেখছি যে বিনিয়োগের ধারাবাহিকতা আছে, গ্রোথ আছে, ফরেন ইনভেস্টর আসছে, তাহলে তারপরে তারা কোন ডিসিশনটা নেন? প্রথমত ফরেন ইনভেস্টমেন্ট খুবই কম, আমাদের 3 to 5%, which is very insignificant, যেখানে আমাদের পিয়ার কান্ট্রি লাইক শ্রীলঙ্কা, পাকিস্তান, সেখানে 40 প্লাস ইনভেস্টমেন্ট, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইভেন ভিয়েতনাম। তো আমাদের ব্র্যান্ডিংয়ের বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। রিসেন্টলি আমি জাকার্তাতে গিয়েছিলাম, জাকার্তাতে অনেকগুলো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের হেডদের সাথে কথা হয়েছে। তারা যে গভর্নমেন্ট কিছুটা ইনসেন্টিভ দিয়েছে, ফর এক্সাম্পল এন্টারপ্রিনিয়র মাইগ্রেশন যেটা হয়েছিল ইন্দোনেশিয়াতে, দে ব্রিং দেম ব্যাক। তার জন্য তারা বলছে যে ওকে, তুমি তোমার বাইরে যে ব্যবসা আছে যত টাকা পয়সা নিয়ে আসো, ট্যাক্স এক্সেম্পটেড করে দিয়েছে। টু সাম এক্সটেন্ট ইনসেন্টিভ দিয়েছে। ইনসেন্টিভ সামটাইম ইনফর্মাল ইকোনমিকেও ইনসেন্টিভ দিয়ে মেইন স্ট্রিম ইকোনমিতে আনা সম্ভব, সেটা কিন্তু ইন্দোনেশিয়াতে হচ্ছে, এবং হিউজ অ্যামাউন্ট অফ মানি বাইরে থেকে এসছে। আমি বলছি না আমাদের মতো একটা ডেভেলপিং ইকোনমিতে, ফ্রন্টিয়ার ইকোনমিতে রাতারাতি গেলে শেষ হবে, কিন্তু ট্রাস্টের জায়গাটা, বিশ্বাসের জায়গাটা তৈরি করতে হবে। অফকোর্স এখানে সরকারের বড় একটা ভূমিকা থাকবে। আমরা দেখছি যে এখন স্টেক হোল্ডার যারা আছেন তারা কিন্তু বলছেন পলিসি সাপোর্ট দিতে, এবং আপনিও একমত হবেন যে সবাই কিন্তু এখন সরকারের কাছ থেকে চাচ্ছেন পলিসি সাপোর্ট। এবং পলিসি সাপোর্ট এই বাজারের অনেক, আমরা কিছুদিন যায় একটা প্রবলেমের কথা শুনি, এখন শুনছি নেগেটিভ ইকুইটির কথা। আসলে এই বিনিয়োগকারীরা কতদিন শুনতে থাকবেন? এবং বিনিয়োগকারীরা কিন্তু আপনি যেটি বললেন 2010-11-তে যত না ক্ষতিগ্রস্ত হয়েছে, 14-15-16-তে এসে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যদিও এখন বাজার, সবাই বলছেন যে এখন বাজার স্টেবল বাজার, তারপরও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এবং আপনি যদি আপনার যে বিনিয়োগকারীগুলো আছে তাদের অ্যাকাউন্টস দেখেন, হয়তো দেখবেন যে এই কথার সত্যতা আছে। তাহলে বিনিয়োগকারীরা কি এই বাজার থেকে উঠে যাবেন, নাকি এই বাজারে আবার যারা নতুন করে আসার চেষ্টা করছেন তারা আসলে কি দেখবেন? এই স্বচ্ছতা কোথায়, তারা কোথায় যাবেন? প্রথমত হচ্ছে যে আমাদেরকে উই শুড এনকারেজ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এনকারেজ করতে হবে। যেমন আমাদের এখানে 10% কর্পোরেট ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটাকে যদি হয় কি সামটাইম ইউ গিভ সাম ইনসেন্টিভ, পরে আবার রিভিউ করা যেতে পারে, 1 বছর 2 বছর পরে মার্কেট যদি শেপ আপ করে। 10% যেমন কর্পোরেট বিনিয়োগকারীদের, কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর 10% ক্যাপিটাল গেইন ট্যাক্স, এটা যদি একদম সাধারণ বিনিয়োগকারীর মধ্যে অ্যাটলিস্ট বলা দরকার যে 1 বছর যদি বিনিয়োগ টাইম রাখে, হোল্ডিং পিরিয়ড থাকে, তাহলে ক্যাপিটাল গেইন ট্যাক্স পলিসি সাপোর্ট। আর রিপন ভাই, বিনিয়োগকারীরা যদি এই মুহূর্তে বাজার থেকে মুনাফা করতে চায়, আসলে তারা কিভাবে মুনাফাটা করবে? আপনার ইপিএস দেখে করবে, নাকি ডিভিডেন্ড দেখে করবে, নাকি কোম্পানির ফান্ডামেন্টাল একটা কোম্পানি কিনে বসে থাকবে? এখন প্রশ্নটা হচ্ছে ফান্ডামেন্টাল কোম্পানি বলতে কি বোঝায়, কোনটা ফান্ডামেন্টাল স্ট্রং? হয় কি, ক্যাপিটাল মার্কেট স্টার্টেড উইথ ক্যাপিটাল, রাইট? আমি সবসময় বলি যে ডিসপোজেবল ইনকাম থেকে, সেভিংস থেকে ইনভেস্টমেন্ট করা উচিত, নাম্বার 1। সেভিংস থেকে কেন? বিকজ আমাদের একটা ধারণা যে আগামীকাল প্রফিট করার মানসিকতা, এখান থেকে বেরিয়ে আসতে হবে। নাম্বার 1, কুইক লার্নিং মিনস কুইক ফরগেটিং। যত দ্রুত লাভ করতে যাব তত দ্রুত, ইজি টু মেক মানি, ক্যাপিটাল মার্কেট ইজি টু মেক মানি, ইজি টু লুজ মানি, দুইটাই আছে। সুতরাং এটাকে আমার দুইটা জিনিস, আমার রিস্ক অ্যাপেটাইটটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমার কি পরিমাণ টাকা আছে আর ব্যাকআপ কি আছে, এই জিনিসটা দেখাবে। আর্নিং, ডিভিডেন্ড একটা কম্পোনেন্ট, ক্যাপিটাল গেইন একটা কম্পোনেন্ট অফ দ্য ক্যাপিটাল মার্কেট, আর্নিং অলসো কম্পোনেন্ট, ডিভিডেন্ড ইল কম্পোনেন্ট, সব কিছু। কিন্তু আমরা যদি ওভারঅল আমাদের মার্কেট এখনও দেখি, পিয়ার কান্ট্রির যে মার্কেট ডিভিডেন্ড ইল কিন্তু 4% আমাদের, অন্যান্য দেশে ইন্ডিয়াতে 1.86, শ্রীলঙ্কাতে 3%, পাকিস্তানে এরকম। তো এখনও কিন্তু আমরা হায়ার, যদিও আমাদের
ওয়েটেড পি অলমোস্ট 15, কিন্তু সেক্টরাল পি যদি হয় ব্যাংকিং সেক্টর সবচেয়ে কম, অন্যান্য সেক্টর আমরা ওয়েটেড পি হচ্ছে 14.5 14.75। তো ডিভিডেন্ড ইজ এ কম্পোনেন্ট, ক্যাপিটাল গেইন অলসো কম্পোনেন্ট, কিন্তু বিনিয়োগকারীদের একটা বিষয় বুঝতে হবে যে আমাদের ইনভেস্টমেন্ট টাইম ইজ ইম্পর্টেন্ট। হরাইজনটা কী হবে, এটা কি আসলে একদিনের ডে ট্রেডিং? ওকে ফাইন, দেন আই সেগমেন্টেড মাই ইনভেস্টমেন্ট। আমার 100 টাকা থাকলে ফাইন, আমি 20 টাকা হয়তো আমি ট্রেডিংয়ের জন্য রাখবো, 20 টাকা রাখবো মিড টার্মের জন্য, আর বাকি 60 টাকা রাখবো একটু লং টার্ম পজিশন। সুতরাং প্রত্যেক পজিশনে বুঝতে পারবো কোন পজিশনে আমি একটা ফ্রন্টিয়ার ইকোনমিতে লাভ করা যায়। সুতরাং প্রত্যেকটা সেগমেন্টে আমার প্রফিটেবিলিটি আমি আইডেন্টিফাই করতে পারবো। বিনিয়োগকারীদের লং টার্মের কথা বললেন, 60 টাকা লং টার্মে রাখার জন্য, এখানে যে 60% যে সেই লং টার্মে রাখবে, এই লং টার্মের শেয়ারগুলো কোনটা, সে কিভাবে সিলেক্ট করবে যে এইটা মানে 1 বছর পরে এটা হয়তো ভালো হবে, ভালো আমি গ্রোথ পাবো? নাম্বার 1, আমি সবসময় বলি যে আমাদের মতো দেশে একটা ডেভেলপিং ইকোনমিতে অফকোর্স যদি আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে, প্রথম দেখা হচ্ছে ম্যানেজমেন্ট, হু আর রানিং দ্য কোম্পানি, তার এফিশিয়েন্ট অনেস্ট কিনা, নাম্বার 1। নাম্বার 2, তাদের ক্যাশ ফ্লো, হাউ মাচ দে আর জেনারেটিং ক্যাশ। 3 নম্বর হচ্ছে ফিউচার গ্রোথ অফ দ্য কোম্পানি ফিউচার গ্রোথ আছে কিনা। 4 নম্বর অফকোর্স ভ্যালু, যেটা আমরা প্রশ্ন করি কোন ভ্যালুতে আমি শেয়ারটা কিনছি। মাই প্রফিটেবিলিটি বেসড অন এন্ট্রি প্রাইস। আমাদের এন্ট্রিটা নিতেই ঝামেলা হয়, বিনিয়োগকারীদের মানে অনেকটা ভুল হয় যে কোন প্রাইসে, যখন সবাই সেল করে তখন সবাই সেল করে, তখন যে বাই করার অনেক সুযোগ থাকে। ফর এক্সাম্পল, আই স কাপল অফ ডেজ ব্যাক একটা কোম্পানি ডিভিডেন্ড দেয় নাই, সো কোম্পানি 23 টাকা ছিল, 9 টাকায় ট্রেড, কোনো সার্কিট ব্রেকারও ছিল না। এখানে একটা বিষয় দরকার আছে যে একটা ডিভিডেন্ড না দিলে মানুষ যে ওভার রিয়াক্টিভ, আমরা যে ওভার রিয়াক্টেড, এইটাও কিন্তু একটা জাস্টিফিকেশনের মধ্যে আনতে হবে। আসলে এই এনি সার্কিট ব্রেকার তুলে দেওয়ার কোনো কারণ নাই, সুতরাং একটা রাখা উচিত। আমি এই কোম্পানিটার প্রসঙ্গে আসতে চাই, যদি আমি ভুল না করে থাকি, এটি যদি টেক্সটাইল কোম্পানি হয় তাহলে এখানে এই কোম্পানিটা সম্পর্কে আমার একটা মানে অবজারভেশন আছে। আমরা দেখেছি যে যারা রিসার্চ টিম আছে, যেসব ব্রোকারেজ মার্চেন্ট ব্যাংকের, তারা দেখেছে যে এই কোম্পানিটা 6 টাকা 7 টাকা ছিল 1-2 বছর আগে, তারপর হঠাৎ করে সে ডিভিডেন্ড দেয়, 30 টাকা চলে যায়, তারপরে আবার কিন্তু আবার নো ডিভিডেন্ড। তার মানে ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু আপত্তি আছে। সেই জন্য তো আমি প্রথম 4টি জিনিস বলছি। আমার ইনভেস্টমেন্টের প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে হু আর দ্য ম্যানেজমেন্ট বিহাইন্ড দ্য কোম্পানি, ওয়েদার দে আর এফিশিয়েন্ট আর অনেস্ট। অফকোর্স অনেস্টির জায়গাটা হচ্ছে রিলেটিভ, আপেক্ষিক বিষয়, বাট এফিশিয়েন্টলি চালাচ্ছে কিনা। নাম্বার 3, তারা দে আর জেনারেটিং ক্যাশ ফ্লো আছে কিনা কোম্পানির। নাম্বার 3, ফিউচার গ্রোথ আছে, হোয়াট ইজ দ্য ফিউচার গ্রোথ অফ দ্য কোম্পানি, এক্সপানশনে গেছে না কি করছে, এটা দেখা। নাম্বার 4, অফকোর্স ভ্যালু, কোন ভ্যালুতে ট্রেড হচ্ছে। এটা যদি ফেয়ার ভ্যালু 10 টাকা হয়, 100 টাকা, ফেয়ার ভ্যালুটা করবে কি, এটা ডিটারমাইন করাগুলো অনেকগুলো ফর্মুলা আছে। ডিটারমাইন করার জন্য অফকোর্স একজন বিনিয়োগকারীর পক্ষে তো সব কিছু সম্ভব না। অফকোর্স দে উইল টক উইথ দ্য এক্সপার্ট, তারা তো অলরেডি ট্রেড করে ব্রোকারের সাথে, তারা তো ট্রেড করে মার্চেন্ট ব্যাংকের সাথে, তারা ট্রেড করে বিভিন্ন জায়গার সাথে। ইয়ার লো দেখে করবে না, কমন সেন্স। কমন সেন্স দ্য বেস্ট পার্ট। আমাদের মার্কেটে যেটা হয় কি, কমন সেন্স, যে আমার প্রফিটেবিলিটির একটা সেট আপ করা দরকার, যে আমি আসলে কত প্রফিটে খুশি। হ্যাঁ, আমি 10%, 5%, না 20%, না 100%, না 200%। সুতরাং এখানে গ্রিড অ্যান্ড ফিয়ার দুটাকে একটা মিনিমাইজ করার একটা বিষয় থাকে ক্যাপিটাল মার্কেটে। এমন কিছু না যে রাতারাতি টাকা বানানো খুব সোজা, রাতারাতি টাকা হারানো খুব সোজা। দ্যাট ইজ ক্যাপিটাল মার্কেট, ইটস এ জিরো সাম গেম। কিন্তু আমাদের দেশে এখানে তো রাতারাতি টাকা হারায়, রাতারাতি টাকা যে বানিয়েছে সেটি কিন্তু 5-6 বছরে আমি খুব কম বিনিয়োগকারীদের দেখেছি। একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রতিনিয়তই আপনারা এই অনুষ্ঠান করতেছেন, আলাপ আলোচনা করতেছেন ফান্ডামেন্টাল শেয়ার নিয়ে, তারপর কোম্পানির ইপিএস, তারপর অনেক কিছু নিয়ে আপনারা আলোচনা করতেছেন, বাট কাজের কাজ কিছু হচ্ছে না। আপনারা কি সরকার সহ আপনারা স্টক এক্সচেঞ্জ ডিএসসি নিয়ে আলাপ আলোচনায় বসার কোনো পরিকল্পনা আছে কিনা সেটা করেন, এরকম? দর্শক ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য, প্রশ্ন মন্তব্যের জন্য। আসলে আমরা
যে সমস্যাগুলো আছে মিডিয়ার কাজ কি সেগুলো তুলে ধরা, এখানে সমাধান করবেন যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন তারা। এখানে আমরা যে সমস্যাগুলো আপনাদের যে সমস্যাগুলো আপনারা ফিল করেন, বাজারে যে অন্যান্য সমস্যাগুলো আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি, এবং এখানে আলোচনা করলে যে কিছু হয় না সেটি হয়তো ঠিক না। আপনি দেখেন যে এক্সপোজার নিয়ে যে বিষয়টা ছিল, এই প্ল্যাটফর্ম থেকেই কিন্তু সেই ব্যাংকের এক্সপোজারের বিষয়টা তুলে ধরা হয়েছে, এবং তারপরে কিন্তু এই এক্সপোজারের বিষয়টা এখানে যারা আছেন এই প্রোগ্রামের সাথে যারা সম্পৃক্ত তারাই কিন্তু বিভিন্ন জায়গায় যে এক্সপোজারের বিষয়টা সমাধান করেছেন, এবং যে পলিসি যে সাপোর্টটা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সাথে বাংলাদেশ ব্যাংক একটা সমন্বয় করে, সেটি কিন্তু সবাই বলছেন যে এটি যে কোনো সময়ের চেয়ে একটি ভালো সিদ্ধান্ত। জি জীবন ভাই যে জায়গায় ছিলেন, এখন সেই ফেয়ার ভ্যালুটা নির্ধারণ করা কিন্তু বিনিয়োগকারীর পক্ষে সমস্যা হচ্ছে। কারণ আমরা দেখেছি যে এই বাজারে 2010-এর পর থেকে যখন কোনো শেয়ার প্রতিনিয়তই পতন হচ্ছে, সেক্ষেত্রে যখন কোনো শেয়ার বাড়ছে তখনই কিন্তু বিনিয়োগকারীরা ওই শেয়ারটা কিনছেন, এবং সেক্ষেত্রে কিছুটা হয়তো মুনাফা পেলেও পান, কিন্তু হাতে যে শেয়ারটি আছে সেটি ধরে রাখলে দেখা যায় যে 1 বছর পরে ওই শেয়ারটার দাম ওই 1 বছর আগে যা ছিল তার চেয়ে কমেই যাচ্ছে। হয় কি, আমরা আমাদের জাতি হিসেবে আমরা একটু গোল্ডফিশের মতো, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিচ্ছে না তা না, অনেকগুলো পদক্ষেপ নিয়েছে, যেমন ফাইন্যান্সিয়াল লিটারেসি, গভর্নমেন্ট ফাইন্যান্সিয়াল লিটারেসি এখন এসিসি কিন্তু স্বপ্রণত তারা নিজেরা পড়াচ্ছে, মানে যারা আমাদেরকে সম্পৃক্ত করছে যে এই বিষয়ে বিনিয়োগকারীদের পড়ানো, যে আসলে তার ইনকাম থেকে ইনভেস্ট করছে না লোন করে ইনভেস্ট করছে। এটা একটা বিশাল বিষয় যে আমাদের, আপনি যেটা বলছেন বিএসএসসি বা দুই স্টক এক্সচেঞ্জ এখন লিটারেসি প্রোগ্রাম অনেক হাতে নিয়েছে, কিন্তু প্রশ্নটা তো অন্য জায়গায়। প্রশ্নটা তো এখন সবচেয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত তাদের জালিয়াতি, সেই বিষয়টার সমাধান কোথায়? বিনিয়োগকারীরা যে না বুঝে শেয়ার কিনছে, কিন্তু সেটা কিন্তু না। আপনি যদি 100 বিনিয়োগকারীর সাথে কথা বলেন, দেখবেন 90 জন বিনিয়োগকারী কিন্তু সব জানে, কিন্তু তারা তো কিছু করতে পারছে না। তারা জানার পরে যে ভালো শেয়ারটা কিনে বসে আছেন, সেটার সাথে হয়তো মালিকের সম্পৃক্ততা নেই, হয়তো বেনামে কোনো ডিরেক্টরের সম্পৃক্ততা নেই, যে কারণে বাড়ছে না। সেই জন্য আমি বলছি যে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা প্রথমে প্রতিষ্ঠা করতে হবে, সেখান থেকে আস্থার জায়গাটা তৈরি হবে, রাইট? অ্যাকাউন্টেবিলিটি যখন আমি অ্যাকাউন্টেবল হব আপনার কাছে বা রেগুলেটরের কাছে বা আমার বিনিয়োগকারীর কাছে, আমার শেয়ার হোল্ডারের কাছে, আমি যখন অ্যাকাউন্টেবল হব, তো নাম্বার 1 এটা অ্যাকাউন্টেবিলিটি করার একটা বিষয় হচ্ছে নিজের থেকেই করতে হবে। আমার একজন মানুষ হিসেবে, আমি মানুষের টাকা নিচ্ছি, একজন মানুষ হিসেবে আমার তো তার প্রতিদান দেওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2, যদি আমি অ্যাকাউন্টেবল না হই তাহলে কী হওয়া উচিত? তাইলে এনফোর্সমেন্ট আছে, ল তো আছে, লকে এনফোর্স করতে হবে। কিছুটা তো আমাদের দেখার বিষয় যে আসলে একটা আনঅডিটেড আর্নিং অল অফ এ সাডেন বাড়লো, অল অফ এ সাডেন ফল করলো, এটার যদি প্রপার একটা ইনভেস্টিগেশন, প্রপার যদি অ্যাসেস করা হয়, তাইলে অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা প্লাস এনফোর্সমেন্টের জায়গাটা দুটো জয়েন্টলি কাজ করা দরকার, যেটা আমাদের মধ্যে অভাব মনে হয়। জি, একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে আছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কবির আহমদ চৌধুরী, আমার চট্টগ্রাম থেকে বলছিলাম আর কি। জি বলুন ভাই। আমার কথা হচ্ছে, আমাদের এই যে কোম্পানিদের সাথে মুখোমুখি হওয়ার একটা সুযোগ হচ্ছে এজিএম, কারণ তারা ইচ্ছাকৃতভাবে ডিভিডেন্ড দেওয়া সক্ষম হওয়া সত্ত্বেও ডিভিডেন্ড দিচ্ছে না, বিভিন্ন অনিয়ম হচ্ছে। এর কারণে তারা কি করতেছে, এট এ টাইম 6টা এজিএম, যেমন চট্টগ্রামে পেনিনসুলা, ইমামবাটন, হাক্কানি, গোল্ডেন, 4টা কোম্পানিরই আমরা মালিক, শেয়ার হোল্ডার। তাহলে তার 4টা কোম্পানির এট এ টাইম এজিএম করে, তাইলে শেয়ার হোল্ডার এখানে উপস্থিত কেমনে হবে? তাদের সাথে মুখোমুখি হইয়া তাদের। জি দর্শক, আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি রিপন ভাই। এই বিষয়টাও কিন্তু যে অনিয়মের একটা বিষয়, যে এজিএম পার্টি কিন্তু আমরা শুনি, এবং সেটি কিন্তু অনেক আগ থেকে উঠে আসছে। আমরা দেখেছি অনেক শিক্ষিত বিনিয়োগকারী যারা অনেক টিচার, ইউনিভার্সিটি টিচার, এজিএমে যে কিন্তু কথা বলতে পারেন না, কথা বলতে চেয়েছেন, সেখানে অপমানিত হয়েছে। এই যে এজিএম পার্টির যে একটি মানে কথা বলতে না দেয়া এবং এজিএম পাশ করে নিয়ে যাওয়া, আমরা অনেক ভালো ভালো কোম্পানি, অনেক ব্যাংকেও দেখেছি যে ওই এজিএম পার্টির দ্বারস্থ হতে।
প্রথম কথা হচ্ছে যে আরেকটা ফোন আসবে, একটা ফোন নিয়েছে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আমার নাম আক্তার ভাই, আমি চিটাগাং থেকে বলবো। জি আক্তার ভাই বলেন। হ্যাঁ ভাই, আপনি কথা বলেন খুব ভালো লাগে শুনতে। জি আপনি ধন্যবাদ। যেভাবে বলেন অন্য কেউ এভাবে বলে না, মনে হয় কোনো বাধা হয় সৃষ্টি আছে। আমি আপনাকে বলছি ভাই শুনেন, 2010 সাল থেকে 2016 আমাদের দেশ অনেক অর্থনৈতিক দিক দিয়ে নাকি অনেক অগ্রসর হয়েছে। সবাই বলে অর্থনীতি উন্নত হচ্ছে, কিন্তু 2010 সাল থেকে 2016 সালের মধ্যে আমাদের যতগুলো শেয়ার বাজার লিস্টেড কোম্পানি আছে, প্রত্যেকটা লিস্টে কোম্পানি ইপিএস 2010 সালে ইপিএস দেখেন আর 2016 সালের ইপিএস দেখেন, আমাদের এটা পার্থক্য কেন? আমরা কি দিন দিন নিচে যাচ্ছি? দর্শক খুব ভালো একটি প্রশ্ন করেছেন জীবন ভাই। এই যে দেখেন বিনিয়োগকারীদের কিন্তু অনেক সমস্যা তুলে ধরছেন। আপনি বলেন এই যে লিটারেসি প্রোগ্রামের কথা বললেন, তারপরে বিনিয়োগকারীদের আপনি যা শেখাবেন তার চেয়ে কিন্তু তারা বেশি শিখছে, তারা জানছে, কিন্তু তারা প্রশ্নটা করার কোনো জায়গা পাচ্ছে না। বিনিয়োগকারীদের প্রতি আমার অনেক রেসপেক্ট নিয়ে আমি কথা বলি। বিনিয়োগকারীরা আনস্মার্ট না, দে আর অলসো স্মার্ট, তারা জানে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদেরকে ওই জায়গাটা দাঁড় করাতে হবে, অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এনফোর্সমেন্টের জায়গাটা, এদের সিনার্জি তৈরি করতে হবে, নাম্বার 1। আর এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিং, যেখানে একটা ফোরাম, একটা বছরে একটা দিন শেয়ার হোল্ডারদের কথা বলার সুযোগ থাকে, সেই সুযোগটাকে আবার বলছি, সেই সুযোগটাকে প্রপারলি এনফোর্স করা, যে আমার শেয়ার হোল্ডারদের কথা বলতে পারে, সেটার দায়িত্ব অফকোর্স আমার রেগুলেটর, সেটা করবে। এটা 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 আমার প্রত্যাশা। এজিএম এর রেকর্ড ডেটের আগে কয়েকটি শেয়ার কিনে কয়েকজন, এবং তারপরে এজিএম এ যে তারাই কথা বলছেন, এবং আপনি দেখবেন যে যেসব এজিএমগুলোতে কথা বলছেন বিনিয়োগকারীরা, সেই বিনিয়োগকারীরা কিন্তু পরিচিত কয়েকজন বিনিয়োগকারী, এবং তারা কিন্তু সব এজিএমই কথা বলছেন। এবং এই বিষয়টা কিন্তু আমি ব্যক্তিগতভাবে ডিএসসি সিএসসি কর্মকর্তা বা যে সাবেক যারা লিডার ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু বিষয়টা জানেন। তাহলে সবকিছু জানার পরও সেটা সমাধান তো হচ্ছে না। আমি এগ্রিড, আমি বলছি যে অ্যানুয়াল জেনারেল মিটিং একটা ফোরাম যেখানে সবারই কথা বলার অধিকার আছে, রাইট, সুযোগ আছে। এখানে কিন্তু প্রতিনিধি, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের প্রতিনিধি, প্লাস ডিএসসির প্রতিনিধি, প্লাস সিএসসির প্রতিনিধি, প্রাইমারি এবং সুপার রেগুলার, সবার প্রতিনিধি তো থাকে। আমার কথা হচ্ছে যে আমার এগুলিকে অ্যাসেস করা, আমি বলছি না যে রাতারাতি আমি কালকে এটা ঠিক করে ফেলবো, আমাকে অ্যাসেস করা, অ্যাসেস করে এটা একটা এনফোর্সেবল অ্যাকশনে যাওয়া, যেটা হবে কি, এটা সব 295টা কোম্পানির জন্য এটা দরকার হবে না, এটা হয়তো 2-3টা জিনিসের জন্য। মানুষ আইন কি, স্ট্রং কমন সেন্স, আমরা যদি কাউকে মেরে ফেলি তাহলে আমাদের কি হবে, ফাঁসি হবে, এই জন্য মানুষ মারে না, এই তো। তো সুতরাং এই জিনিসের এই জায়গাগুলোকে যদি আমি অ্যাকাউন্টেবিলিটি এবং এনফোর্সমেন্ট, আমি বারে বারে বলছি অ্যাকাউন্টেবল করতে হবে, ইউ আর অ্যাকাউন্টেবল ফর দিস, আর এনফোর্স করতে হবে যদি এটা করছো এই জন্য তোমার এটা, এই জন্য স্পেশাল ট্রাইব্যুনাল অলরেডি করা আছে, করতে হবে। আমি এই আমার যতটুকু অভিজ্ঞতা লাস্ট 10 বছর আমি সাংবাদিকতা করতে যে যতটুকু দেখেছি পুঁজিবাজারের সাথে, এইখানে বিনিয়োগকারীদের যে তুমি শেয়ার কতগুলো কিনেছো, কেন কিনেছো, এবং তোমার সারা জীবনের যত বিনিয়োগ ছিল সব ধরে তথ্য নেওয়া, এটা ছাড়া আর কোনো বিষয় এরকম স্পষ্ট বা শক্তভাবে ধরা হয় না। মানে বিনিয়োগকারীরা একদিকে ক্ষতিগ্রস্ত হয়েছেন 2010 থেকে, আবার কোনো শেয়ার যদি বাড়া শুরু করে তখন কিন্তু সেই কোম্পানিটাকে ধরা হয়, এবং কোম্পানিকে ধরা হয় না, ধরা হয় এই যে যারা শেয়ারগুলো কিনেছে। আমি সম্প্রতি টপ 10 ব্রোকারের মধ্যে একটা ব্রোকারের সিইও আমার পরিচিত, উনি বললেন আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে তার একজন এমপ্লয়িকে রাখা হয় যে ডিএসসির শুধু চিঠির জবাব দেওয়ার জন্য। প্রথম হচ্ছে যে তার মানে হচ্ছে এই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হতেই থাকবেন, আর যারা কোম্পানিগুলো ইচ্ছামতো ইপিএস দিবেন, ভালো ইপিএস দিয়ে শেয়ার বিক্রি করবেন, খারাপ ইপিএস দিয়ে শেয়ার কিনে নেবেন, কিংবা হঠাৎ করে নো ডিভিডেন্ড দিবেন, হঠাৎ করে ইপিএস এর অস্বাভাবিকতা দেখা যাবে, এগুলো হতেই থাকবে, বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতেই থাকবেন, আর নতুন নতুন সমস্যা তৈরি হবে। মানে মোটা দাগে তাই যে জিনিসগুলো আমাদের আসলে, মানে আমাদের যদি 100 প্রবলেম থাকে, আমরা তো 100 প্রবলেম সলভ করতে পারবো না, 5টাকে অ্যাড্রেস করতে হবে। আমি এই 5টার একটা জায়গায় বললাম যে অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড এনফোর্সেবল অ্যাকশন, এটা যদি হয়
তাইলে ইমিডিয়েটলি মেসেজটা চলে যাবে টু দ্য আদার পিপল। সুতরাং 100 জন লোককে শাস্তি দেওয়ার দরকার নাই, 1-2 জনকেই যখন তারা যদি বিনিয়োগকারীদের সাথে তারা যদি শঠতা করে, তারা যদি ফোর্জারি করে, তো এটাকে ভালো মতো দেখা, এটা অফকোর্স রেগুলেটরে দেখা, এটা এমন কিছু না। এখন তো স্পেশাল ট্রাইব্যুনাল আছে, এখন করতে পারে, এটা এমন জটিল কিছু না, করবে, অ্যাসেস করবে। বাট অ্যাসেস করার জায়গাগুলোতে হয়তো আমাদের সুপার রেগুলেটরকে হেল্প করতে হবে, আমাদের স্টেক হোল্ডার যারা আছে, যে বিভিন্ন R&D ডিপার্টমেন্ট আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন, তাদের একটা রিসার্চ ডেভেলপমেন্ট আছে, চিটাংয়ের আছে, তারা এই ইনপুটগুলো দিবে। ইনপুটগুলো দেওয়ার পরে আমাদের তো আসলে লোকবলের অভাব আছে, এটা তো সত্যি। আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জে ডিমিউচুয়ালাইজড স্টক এক্সচেঞ্জ, আপনি সম্প্রতি বিএসইসির চেয়ারম্যানের কথা শুনেছেন, সেখানে কিন্তু উনি স্পষ্ট করে বলেছেন যে ভালো কোম্পানিগুলো নিয়ে আসার জন্য দায়িত্ব কিন্তু এসএসসির না। এই স্টক এক্সচেঞ্জগুলো এখন প্রফিটেবল অর্গানাইজেশন, তারা ভালো কোম্পানিগুলোকে নিয়ে আসার জন্য লিয়াজম করছে না কেন? বিষয়টা হচ্ছে যে ভালো কোম্পানি আনার দায়িত্ব অফকোর্স এটা রেগুলেটর না, এটা তো একদম সত্য, একদম শেষ পর্যায়ে। আমার যেটা সবসময় মনে হয় যে আমাদের সব কিছুই ইন প্লেস করার জন্য রাতারাতি কিছু করা সম্ভব না। একটা ইনএফিশিয়েন্ট ইকোনমি বা ফ্রন্টিয়ার ইকোনমিতে গ্র্যাজুয়ালি করতে হবে, বাট আমাদেরকে হেল্প করতে হবে, রেগুলেটরকে বোঝাইতে হবে যে এই জিনিসগুলো অ্যাসেস করে আমরা রেজাল্ট পেয়েছি, সো টেক অ্যাকশন। তো এই অ্যাকশনের জায়গাগুলোকে আমরা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা যদি লিখিতভাবে বলি, তাইলে এটা অনেক সিদ্ধান্ত, আমরা যে মুখে অনেক কথা বলি এটা করা উচিত, বাট আমাদের ট্যানজিবল, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ভিজিবল জিনিস দেখা দরকার, ট্যানজিবল একটা অ্যাকশন, অ্যাকাউন্টেবিলিটির জায়গা এবং অফকোর্স সুশাসনের জায়গা, এগুলোকে প্রত্যেকটা ভিজিবিলিটি দেখা দরকার, ট্যানজিবল দেখা দরকার। সেটাই আমার কাছে মনে হয়। রিপন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এখানে শেষ করছি, তবে যাওয়ার আগে একটি কথা, যেটি হচ্ছে সবাই অভিযোগ করছেন যে নিয়ন্ত্রক সংস্থা যারা আছেন তারা যথাযথ পদক্ষেপ নিচ্ছেন না, কিন্তু অন্যদিকে আপনি যদি দেখেন যে বিএসইসির সম্প্রতি যে কার্যক্রম, তারা যে ধরনের আইনকানুন করছেন সেটি কিন্তু অনেকটা ইতিবাচক বলে বলছেন বিশ্লেষক যারা আছেন অথবা বিশেষজ্ঞ যারা আছেন, কিন্তু সমস্যা হচ্ছে সেটি প্রয়োগ। এখন এই যে বাস্তবায়নের বিষয়টি যতটা না জরুরি, তার চেয়ে জরুরি আপনি যে বিনিয়োগ করছেন, আপনার বিনিয়োগটা, আপনি যে শেয়ারে বিনিয়োগ করছেন সেই শেয়ারটা কি ভালো, এই মালিকটা কি, যারা মালিক বলতে যারা উদ্যোক্তা আছেন তাদের স্বচ্ছতা কতটুকু, এটি যদি আপনি সচেতন হন, আপনার সচেতনতা থেকেই কিন্তু স্টক এক্সচেঞ্জ একদিন সচেতন হবে এবং বাজারে সুশৃঙ্খলা ফিরে আসবে। আগামীকালকে একই সময় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।